গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা আগের ক্লাসে হ্যালো হাইড্রোকার্বন এবং হ্যালো অ্যারিন সমূহের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা হ্যালো হাইড্রোকার্বন এবং হ্যালো অ্যারিনস এদের ভৌত ধর্মগুলো আলোচনা করব। ভৌত ধর্ম মধ্যে যেগুলো পড়ে, প্রথমেই এটা হচ্ছে বর্ণ। এক নম্বর হচ্ছে বর্ণ। হ্যালো হাইড্রোকার্বন যেগুলো আছে সেগুলো জেনারেলি কী হয়, বর্ণহীন হয়। তবে ব্রোমাইড এবং আয়োডাইড যৌগগুলো আলোর উপস্থিতিতে এদের বর্ণের পরিবর্তন ঘটায়, অর্থাৎ বর্ণহীন থেকে গাঢ় বর্ণে রূপান্তর হয়। কেন হয় আমরা একটু দেখি। যে যেমন উদাহরণস্বরূপ অ্যালকিল আয়োডাইড, এটাকে যদি আমরা সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যের আলোতে রাখা যায়, তাহলে দেখা যাবে এটা ডিকম্পোজ করে কী হয়, অ্যালকেনে রূপান্তর হয়, সেই সঙ্গে সঙ্গে আয়োডিন তৈরি করে। এটা একটা থিওরিটিক্যাল মেকানিজম ফলো করে, অর্থাৎ প্রথমে আলোর উপস্থিতিতে র্যাডিক্যাল তৈরি করবে, এরকম এই র্যাডিক্যাল দুটো আয়োডিন র্যাডিক্যাল একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে আয়োডিন মলিকুল। এইভাবে তারা বর্ণের পরিবর্তন ঘটবে। অনুরূপভাবে অ্যালকিল ব্রোমাইডের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটবে, যে ওখানে ব্রোমিন তৈরি হবে। ব্রোমিন তৈরি হলে কালারটা কালারলেস থেকে ওটা হয়ে যাবে ব্রাউন বা বাদামি কালারের। যাই হোক, তো হ্যাঁ, ফ্লোরাইড বা ক্লোরাইড যৌগের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ফ্লোরাইড যেমন অ্যালকিল ফ্লোরাইড বা অ্যালকিল ক্লোরাইডের ক্ষেত্রে আলোর উপস্থিতিতে ওই ধরনের বর্ণের পরিবর্তন ঘটবে না, কারণ এই বন্ড এনার্জিটা অত্যন্ত বেশি। বন্ড এনার্জি বেশি হলে আলোর উপস্থিতিতে এগুলো রেডিক্যাল তৈরি করতে পারে না, কিন্তু এক্ষেত্রে বন্ড এনার্জিটা কম হয়, এটা সম্ভব হলো। নেক্সট পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ও বয়লিং পয়েন্ট। গলনাঙ্ক, আচ্ছা, স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক, ইংরেজিতে বলে বয়লিং পয়েন্ট বা বিপি সংক্ষেপে, অ্যান্ড এমপি। প্রথমে আমরা বিপি নিয়ে, অর্থাৎ বয়লিং পয়েন্ট নিয়ে কিছু কথা বলবো। বয়লিং পয়েন্ট থেকে আমরা কী বুঝতে পারি, কোনো যৌগের ভৌত অবস্থা, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় ওদের ভৌত অবস্থা কী হবে সে সম্বন্ধে আমাদের ধারণা আসে। যে সমস্ত যৌগের বয়লিং পয়েন্ট বেশি, তাদের ভৌত অবস্থা সাধারণত কঠিন বা তরল হতে পারে। যাদের বয়লিং পয়েন্ট কম, তারা গ্যাসীয় হতে পারে। তো দেখা গেছে যে হ্যালো অ্যালকেনগুলি বেশিরভাগটাই, বিশেষ করে যারা নিম্নতর সদস্য, তাদের কেমন হয়, তারা গ্যাসীয় হয়, অর্থাৎ রুম টেম্পারেচারে গ্যাসীয় হয়। তবে হায়ার অ্যালকিল হ্যালাইড যেগুলো আছে, সেগুলো তাদের আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওদের বয়লিং পয়েন্টও বৃদ্ধি পেয়ে থাকে, ফলে তারা কঠিন তরল হতে পারে। বিশেষ করে যেগুলো পলিহ্যালাইড কম্পাউন্ড আছে, আয়োডাইড কম্পাউন্ড আছে, সেগুলো তরল বা কঠিন হয়। এখন এরকম হচ্ছে কেন, আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওদের বয়লিং পয়েন্ট বৃদ্ধি হচ্ছে কেন? কারণ আণবিক গুরুত্বর সঙ্গে বয়লিং পয়েন্টের একটা সরলরৈখিক সম্পর্ক আছে। আণবিক গুরুত্ব বাড়লে জেনারেলি মলিকুলগুলো কী হয়, সাইজ বা আকার বাড়ে। তো আকার বাড়লে যেটা হয় আর কি, মলিকুলগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া বেড়ে যায়। বেশি সারফেস এরিয়া হলে কী হবে, মলিকুল টু মলিকুল ইন্টারাকশন ফোর্স, অর্থাৎ যাকে বলে আন্তরাণবিক আকর্ষণ বল, এর মান বৃদ্ধি পায়। আন্তরাণবিক আকর্ষণ বলের মান বৃদ্ধি পেলে ন্যাচারালি ওদের তরল অবস্থা থেকে গ্যাসের অবস্থা আসতে তাপমাত্রা, অর্থাৎ তাপ বেশি লাগবে, অর্থাৎ বয়লিং পয়েন্ট বেশি হবে। আর একটা কথা স্মরণযোগ্য, সেটা হচ্ছে যে তুলনামূলক আণবিক গুরুত্ব সম্পন্ন অ্যালকেন অপেক্ষা অ্যালকিল হ্যালাইডগুলির বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? একটা ভালো কোশ্চেন। যে অ্যালকিন যেগুলো আছে, অর্থাৎ বয়লিং পয়েন্ট অফ অ্যালকেন is less than boiling point of comparable mass of alkyl halide, haloalkane.
অর্থাৎ বয়লিং পয়েন্ট, অ্যালকেনের বয়লিং পয়েন্টটা কম হয় আর হ্যালো অ্যালকেনের বয়লিং পয়েন্টটা বেশি হয়, যদি ওদের আণবিক গুরুত্ব একই রকম থাকে। তাহলে এটা ব্যাখ্যা করতে গেলে আমাকে দেখতে হবে যে অ্যালকেন অণুগুলো জেনারেলি কী হয়, নন পোলার হয়, অর্থাৎ অধ্রুবীয় হয়। এদের মলিকুলগুলোর মধ্যে, ধর এগুলো মলিকুল সব, এই মলিকুলগুলোর মধ্যে দূরত্ব বেশি থাকে, মানে এদের মধ্যে কী হয়, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কেমন হয়, যে ভ্যান্ডার টাইপ, ভ্যান্ডার ওয়াল টাইপ। এটা এক ধরনের দুর্বল আকর্ষণ বল, ক্লাস 11-এ গ্যাসের চ্যাপ্টারে এই ধরনের বলের কথা বলা আছে। তো অ্যালকালির ক্ষেত্রে অণুগুলোর মধ্যে শুধুমাত্র এই ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে, ফলে ওদেরকে বিচ্ছিন্ন করতে, অর্থাৎ তরল থেকে গ্যাসে রূপান্তর করতে তাপটা কম লাগবে, বয়লিং পয়েন্টটা ন্যাচারালি কম হবে। অন্যদিকে সমাণবিক গুরুত্ব সম্পূর্ণ অ্যালকিল হ্যালাইডগুলি দেখি যদি আমরা, বা হ্যালো অ্যালকিনগুলি যদি দেখি আমরা, তাহলে দেখা যাবে হ্যালো অ্যালকিন হচ্ছে কি, যে সেখানে কার্বন হ্যালোজেন বন্ড থাকে, কার্বন হ্যালোজেন বন্ডের এখানে এক্সট্রা বা হ্যালোজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, ফলে বেশি ইলেকট্রোনেগেটিভ হলে কী হবে, যে হ্যালোজেনের মাথায় একটা আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে, ফলত কার্বনের মাথায় একটা আংশিক পজিটিভ চার্জ তৈরি হবে, ফলে এটা পোলার অণু। তাহলে দুটো পাশাপাশি যদি আমরা অ্যালকিল হ্যালাইড অণু দেখি, তাহলে দুটো পাশাপাশি অণুর মধ্যে এই ভ্যান ডের আকর্ষণ বলের পাশাপাশি আর এক ধরনের স্ট্রং বল কাজ করবে, সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। যেমন ধরে যদি দেখি আমরা ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, এদের মধ্যে যে ইন্টারাকশনটা কাজ করে সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের বলের মানটা ভ্যান ডের ওয়াল বলের মান অপেক্ষা বেশি হয়। তাহলে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকিন অণুগুলির মধ্যে দু ধরনের বল বিদ্যমান, ভ্যান ডের ওয়াল বল ও তুলনামূলক শক্তিসম্পন্ন ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এর ফলে কি হয়, যে ওদের অণুগুলিকে বিচ্ছিন্ন করতে, অর্থাৎ তরল থেকে গ্যাসের অবস্থা আনতে বেশি তাপের প্রয়োজন হয়, ফলে ওদের বয়লিং পয়েন্ট বেশি হয়। আর একটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে যে আইসোমেরীয় যদি অ্যালকিল হ্যালাইড দেখি আমরা, হ্যালো অ্যালকেন, আইসোমেরীয় বা সমবয়বী, সমবয়বী মানে যাদের আণবিক সংকেত একই, গঠনটা আলাদা, তাদের সমবয়ব বলে বা আইসোমার বলে। তো আইসোমেরীয় যে অ্যালকেনগুলো আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, এন বিউটাইল ব্রোমাইড, এটা সেকেন্ডারি বিউটাইল ব্রোমাইড, একটা টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড, সেকেন্ডারি প্রাইমারি, সেকেন্ডারি টারশিয়ারি। এদের মধ্যে সব থেকে উদাহরণস্বরূপ এর বয়লিং পয়েন্টটা কত হবে, 375, 364 আর 346। তাহলে কি দেখা যাচ্ছে, যে আইসোমেরীয় অ্যালকিল হ্যালাইডগুলির মধ্যে সব থেকে কম হচ্ছে যাদের ব্রাঞ্চিং বেশি, অর্থাৎ শাখা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়লিং পয়েন্টটা কমে যাচ্ছে। এরকম হয় কেন, কারণ কোনো শৃঙ্খলার যদি শাখা বৃদ্ধি পায়, তাহলে তার আকৃতিটা পরিবর্তন হয়, অর্থাৎ আকৃতিটা স্ফেরিক্যাল হয়ে যায়। তাহলে স্ফেরিক্যাল জিনিসের কী হয়, ওদের সারফেস এরিয়াটা কম হয়, সারফেস এরিয়া কম হলে আকর্ষণ বলের মানটা, অর্থাৎ অণু যে আকর্ষণ বল কাজ করে সেটা কমে যায়, ফলে বয়লিং পয়েন্টটা কম হয়। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন হতে পারে। নেক্সট, যেটা বিভিন্ন বিভিন্ন ধরনের যে অ্যালকিল হ্যালাইড আছে, তাদের মধ্যে যদি আমরা বয়লিং পয়েন্ট দেখি, তাহলে কী হবে, অর্থাৎ অ্যাডাইড যৌগগুলির বয়লিং পয়েন্টটা বেশি হবে, তারপরে ব্রোমাইড, তারপরে ব্রোরাইড, তারপরে ফ্লোরাইড। এর কারণ হচ্ছে যে আয়োডিনের যে অ্যাটমিক ওয়েট সব থেকে বেশি, আয়োডিন অ্যাটমিক ওয়েট বেশি হওয়ার জন্য কী হবে, এই যৌগটা আণবিক গুরুত্ব বেড়ে যায়, আণবিক গুরুত্ব বৃদ্ধি হলে কী হবে, পাশাপাশি অণুগুলির মধ্যে যে ইন্টারঅ্যাকটিভ আকর্ষণ বল সেটা বেড়ে যায়, ফলে বয়লিং পয়েন্টটা বিভিন্ন ধরনের হ্যালাইড যৌগগুলির মধ্যে আয়োডাইড যৌগগুলি বেশি হয়, তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড, তারপরে ফ্লোরাইড। নেক্সট আমরা দেখব
কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড, যেমন একটা উদাহরণস্বরূপ দিই, ডাইক্লোরোবেনজিন একটা আছে, এটা অর্থ ডাইক্লোরোবেনজিন, এটা মেটা ডাইক্লোরোবেনজিন, এটা হচ্ছে প্যারা ডাইক্লোরোবেনজিন। তো এদের যদি আমরা বয়লিং পয়েন্ট দেখি তাহলে খুব একটা তারতম্য হয় না। যেমন এটা 453, এগুলো কেলভিনে আছে, কেলভিনে 453, এটা 446, আর এটা 448। মেল্টিং পয়েন্ট যদি আমরা দেখি এমপি কেলভিনে, তাহলে এটা হচ্ছে 256, এটা 249, এটা 323। তো দেখা যাচ্ছে যে বয়লিং পয়েন্টের খুব একটা তারতম্য হচ্ছে না এদের, তবে মেল্টিং পয়েন্টের একটা ডিফারেন্স বা তারতম্য হচ্ছে। যেমন এইটা 256, এটা 249, কিন্তু প্যারাডাইক্লোরোবেনজিন যেটা আছে সেটা 323। এরকম হচ্ছে কেন? এই তিনটে অনুগুলো লক্ষ্যগুলো দেখো যে এটা হচ্ছে এই ক্লোরিনগুলো হচ্ছে উল্টো দিকে আছে, এটা সব থেকে কাছে আছে। এখন মেল্টিং পয়েন্ট হচ্ছে কি, যে কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তর হওয়া। তাহলে কঠিন অবস্থায় যৌগগুলো কীভাবে থাকবে? যে যৌগগুলো যত বেশি সিমেট্রিক্যালি অ্যারেঞ্জ থাকবে, অর্থাৎ সিমেট্রিক্যালি যেগুলো বেশি কেলাসে আবদ্ধ থাকবে ভালোভাবে, সেগুলোর বয়লিং পয়েন্টটা মেল্টিং পয়েন্টটা বেশি হবে। তাহলে এটা বেশি সিমেট্রিক্যালি অ্যারেঞ্জ থাকে কেলাসের মধ্যে। তাহলে এটার তুলনায়, এই দুটোর তুলনায় এটা বেশি সিমেট্রিক্যালি অ্যারেঞ্জ থাকার জন্য এদেরকে ভাঙতে বা এদেরকে কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তর করতে তাপ শক্তি বেশি লাগবে, ফলে মেল্টিং পয়েন্টটা সব থেকে বেশি হবে। নেক্সট বিষয় যেটা আমরা বলবো সেটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? একক আয়তনের ভরকে, পদার্থের ভরকে বলা হয় ঘনত্ব। যেমন ঘনত্ব, দ্যাট ইজ ডেনসিটি। তাহলে ডেনসিটি ইকুয়াল টু হচ্ছে ভর বাই, ডেনসিটিকে আমরা ডোনেট করতে পারি ডেনসিটি ডি দ্বারা। তাহলে ডি ইকুয়াল টু কী হবে? এম বাই ভি। এম হচ্ছে পদার্থের ভর আর ভি হচ্ছে আয়তন। তাহলে কোনো বস্তুর যত বেশি ভর হবে, যদি আয়তনটা আমি ফিক্সড রাখি, তাহলে ভরের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডেনসিটিও বৃদ্ধি হবে। তাহলে দেখা গেছে যে আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের যৌগগুলির ঘনত্ব বৃদ্ধি পায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে প্রোপাইল, এন প্রোপাইল ক্লোরাইড। ডেনসিটিটা বলে দিচ্ছি, এটা গ্রাম পার এম এল এ আছে ডেনসিটি ডি। কত আছে? এটা 0.89। তারপর আছে এন প্রোপাইল ব্রোমাইড, তারপর আছে এন প্রোপাইল আয়োডাইড। তাহলে ডেনসিটি চেঞ্জ হচ্ছে কী হবে? বাড়ছে দেখছি আমরা, অর্থাৎ ক্লোরাইড থেকে যখন ব্রোমাইড যাচ্ছি তখন বাড়ছে, আর আয়োডাইডে গিয়ে আরও বাড়ছে, অর্থাৎ সবথেকে বেশি হচ্ছে আয়োডাইড কম্পাউন্ডটা। এদের দেখো যে হ্যালোজেন মৌলগুলো ছাড়া বাকি যে গ্রুপগুলো আছে, অর্থাৎ অ্যালকিল গ্রুপ, সেগুলো কিন্তু একই। ফলে তারতম্য হচ্ছে কেন? যে এই পরমাণুগুলোর জন্য তারতম্য হচ্ছে, অর্থাৎ সব থেকে বেশি আণবিক গুরুত্ব হবে এটা, তারপরে এটা, তারপরে এটা, অর্থাৎ সব থেকে ভর বেশি, রিলেটিভ ভর বেশি, সব থেকে এটার বেশি, ডেনসিটিটা বেড়ে যাচ্ছে। সিমিলারলি আমরা যদি দেখি কিছু নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম যদি বৃদ্ধি পায়, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার ডেনসিটিও বাড়ে। যেমন এখানে আছে CH2Cl2, এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড, CaCl3, এটা ক্লোরোফর্ম, আর CCl4, এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এখানে দুটো ক্লোরিন আছে, এখানে তিনটে আছে, এখানে চারটে আছে। ক্রমশ হ্যালোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সংখ্যা বাড়ছে, তাহলে আণবিক গুরুত্ব সব থেকে বেশি হবে এটার। তাহলে কী হবে? আণবিক গুরুত্ব বেশি হলে কী হবে? তার ডেনসিটি বা ঘনত্ব বেশি হবে। যেমন এখানে উদাহরণটা দেওয়া আছে যে এর ডেনসিটি হচ্ছে 1.336, এটা 1.486, আর এটা 1.595, এই যে ব্যাপার। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে CCl4 এর ডেনসিটি সব থেকে বেশি। এখন আমরা সলিবিলিটি বা দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। হ্যালো অ্যালকেনগুলি সাধারণত জলে দ্রাব্যতা খুবই কম হয়, বিশেষ করে ফ্লোরাইড বা ক্লোরাইড যৌগের ক্ষেত্রে
যেগুলো আণবিক গুরুত্ব খুবই কম, তাদের ক্ষেত্রে সামান্য দ্রাব্যতা হলেও, অর্থাৎ যে আরএফ বা আরসিএল, এদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য দ্রবীভূত হয়ে হতে পারে, সেটা খুব কম হবে। বাকি যে হ্যালোহাইড্রোজেনগুলো আছে তাদের দ্রাব্যতা অর্গানিক সলভেন্ট অর্থাৎ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয় না। এখন কোনো পদার্থের যে দ্রাব্যতা সেটা কীভাবে আমরা বুঝবো, এক্সপ্লেনেশনটা কি, যে ধরো একটা দ্রাব আছে, তাহলে দ্রাবের মধ্যে ওদের নিজস্ব একটা ইন্টারঅ্যাকশন বল কাজ করে, দ্রাবের অণুগুলোর মধ্যে দ্রাব দ্রাব বা সলিড সলিড ইন্টারঅ্যাকশন বল, আর দ্রাবকের মধ্যে ওরকম একটা ইন্টারঅ্যাকশন বল কাজ করে, দ্রাবক দ্রাবক বা সলভেন্ট সলভেন্ট অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় সলভেন্ট সলভেন্ট ইন্টারঅ্যাকশন বল বা দ্রাবক দ্রাবক। দ্রবীভবনের পূর্বে, অর্থাৎ যখন আমি দ্রবীভূত করব তার আগে দ্রাব দ্রাবক যে ইন্টারঅ্যাকশন বল আর দ্রাবক দ্রাবক যে ইন্টারঅ্যাকশন বল, এদের সম্মিলিত যোগফল, সম্মিলিত যে বল, সেটা যদি লেস দেন আফটার দ্রবীভবন, অর্থাৎ কোনো দ্রাবকে যদি দ্রাবযোগ করি তাহলে কী ধরনের বল কাজ করে, দ্রাবকের সঙ্গে একটা দ্রাবের ইন্টারঅ্যাকশন বল কাজ করে। তো এই বলটা যদি এদের তুলনায় স্ট্রং হয় তাহলে দ্রবীভূত হবে, তাহলে কি হবে, দ্রবীভূত হবে। আর যদি কম হয় তাহলে কি হবে, যদি কম হয় এরকম, অর্থাৎ এর ইন্টারঅ্যাকশন বলটা এর তুলনায় কম হয়, তাহলে দ্রবীভূত হবে না, দ্রবীভূত হবে না। তো হ্যালো অ্যালকেনগুলোর ক্ষেত্রে কি হয়, যে হ্যালো অ্যালকেনগুলির মধ্যে যে নিজস্ব আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, জলের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, তার মিলিত যে বল সেটা হ্যালো অ্যালকেন অণু এবং জলের অণু যে বল, ওদের মধ্যে যে বল কাজ করবে সেটা অপেক্ষা বেশি হয়। অর্থাৎ বেশি হলে কি হবে, যে হ্যালো অ্যালকেনের অণুগুলি জলের মধ্যে যে বল আছে, হাইড্রোজেন বন্ধনের সাথে যে দলটা আবদ্ধ হয়ে থাকে, সেগুলো কমাতে পারে না, ভাঙতে পারে না। ফলে হ্যালো অ্যালকেন অণু এবং জলের অণুর মধ্যে কোনো ধরনের স্ট্রং ইন্টারঅ্যাকশন বল তৈরি হয় না, ফলে দ্রবীভূত হয় না। আমাদের নেক্সট আমার এই আলোচনাটা হয়ে গেল, নেক্সট আমি দুটো প্রবলেম দিয়ে আমি এটা লেকচারটা শেষ করব। কি আছে প্রবলেমগুলো, যে প্রবলেম এগুলো খাতায় লিখবে, যে নিম্নলিখিত যৌগগুলিকে ওদের ক্রমবর্ধমান স্ফুটনাঙ্ক অনুযায়ী সাজাও। নম্বর 1, ব্রোমোমিথেন। ব্রোমোমিথেন ব্রোমোফল, ক্লোরোমিথেন, আর একটা আছে কি ডাইব্রোমোমিথেন। ডাইব্রোমোমিথেন। Number 2, on chloropropane isopropyl chloride or on chlorobutane, এ দুটো বাড়ি কাজ থাকলো, এটা সলভ করবে।